কাহিনীটি শুরু হয় একটি রাক্ষসী মেয়ে ইয়োকাই বংশের ইজিকে নিয়ে। আর এই ইজি অনেক বছর আগে সেই শত শত বছর প্রাচীন যুগ থেকে আবদ্ধ থাকার পর অবশেষে সে পৃথিবীতে নেমে আসে শুধুমাত্র একজন পুরুষ মানবের তালাশ করতে। কারণ ওরা কোনো পুরুষ মানুষের সাথে যদি একবার মিলন করতে পারে এতে তারা অনেক পাওয়ারফুল হয়ে যায় এবং সেই মানবও তখন তার উপর সারা জীবনের জন্য ডিপেন্ডেন্ট হয়ে যায়। আর ঠিক এভাবেই ইজি একদিন এক পুরুষ মানুষকে ওর ট্র্যাপে ফেলে তাকে কয়েদ করে ফেলে এবং সেই পুরুষ মানুষটি তখন একসময় ওর প্রতি সে ধীরে ধীরে দুর্বল হতে থাকে, যার নাম তাদাস। কিন্তু এখন কথা হচ্ছে এই রাক্ষসী মেয়েকে তাদাস কিভাবে হ্যান্ডেল করবে এবং এই সত্য জেনে যাওয়ার পর ওর থেকে বাঁচার জন্য তাদাস একের পর এক অনেক উপায় বের করার চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত কি হয় তা জানতে আমরা পুরো কাহিনীটি দেখলেই বুঝতে পারবো। যেখানে শিকাজনকে দেখা যায় যে এক লাইব্রেরির মধ্যে এক হিংস্র লোক শিকাজনকে মারার জন্য সে তলোয়ার নিয়ে ওর পিছু নিচ্ছে। আর শিকাজন ভয়ে দৌড়াতে দৌড়াতে এক আড়ালে গিয়েও লুকিয়ে পড়ে এবং তখনই ওর ফোন থেকে ও একটি জাদুকরী চিত্র সেটি সামাজিক মাধ্যমের সাথে সাথে সেটিও পোস্ট করে দেয়। আর তারপরেই সেই হিংস্র লোকটার সামনে আসতেই শিকাজন ও বাঁচার জন্য অনেকও মরিয়া হয়ে ওঠে। বাট লোকটি ওর কথা না শুনলে এক কোপে সে সেখানে ওকে শেষ করে ফেলে এবং সিন এখানেই কাট হয়ে যায়। আর ওদিকে তাদাস অনেক রাত করে বন্ধুদের সাথে গেম খেলায় ব্যস্ত থাকলে তখনই ওর ফোনে মেই নামে একটি মেয়ের SMS আসে, যেটা ছিল তাদাসের অনলাইনিং গার্লফ্রেন্ড। আর SMSটি পেতেই তাদাস এতটাই চ্যাটে মনোযোগ হয়ে যায় যে ওদিকে ওর টিমের বন্ধুরা হাঁটতে বসলো ওর মনোযোগ কিছুতেই ওদিকে যায় না এবং একসময় মেয়েটির সাথে কথা বলা শেষ হতেই তাদাসের এতক্ষণে হুঁশ ফিরে আসে এবং বন্ধুরা তখন ওকে বোকাশোকা বলে অনেক অপমান করা শুরু করে। কারণ যে মেয়েকে ও কোনোদিন দেখেই নেই তার জন্য কেন ও এতটা সিরিয়াস। আর তখনই তাদাস ওদের কথায় নার্ভাস হতে থাকলে সাথে সাথে তখন ওর হাতেও ঘামতে শুরু করে, যেই রোগটি কিনা তাদাসের অনেক আগে থেকেই ছিল। কিন্তু তাদাসের জীবনে রিয়েল একটি কোনো গার্লফ্রেন্ড না থাকায় এমনকি ও অন্যদের তুলনায় একটু বোকাশোকা হওয়ায় সব মিলিয়ে তাদাস ওর লাইফে অনেকটা কনফিউজডই ছিল, যার কারণে স্কুল কলেজ পর্যন্ত সবাই ওকে নিয়ে অনেক মজা করত, যেটা তাদাসের কখনোই ভালো লাগতো না। তবে ওর বেস্ট ফ্রেন্ড হিসেবে একজন শৈশবের বন্ধু ছিল যার নাম ইয়ঙ্গাই। আর এই ইয়ঙ্গাইকে ওর অনলাইনে গার্লফ্রেন্ডের কথা জানালে ইয়ঙ্গাই এসব মেয়েকেও তেমন বিশ্বাসই করে না, যার কারণে ও তাদাসকে অনেক বুদ্ধি দেয় যাতে এই মেয়েটিকেও একবার ঝালাই করে। আর তাই ওকে একবার মেয়েটিকে ঝালাই করার জন্য মেয়েটির সাথে তাদাসকে দেখা করতে বলে যে ওই মেয়ে আসলে ওকে ভালোবাসে কিনা। এ কথা শুনে তো তাদাস ভয়ে পুরোপুরি নার্ভাস হয়ে যায় এবং ওর দম যেন ভয়ে বারবার যাওয়া আসা করতে শুরু করে। এরপর বাসায় ঢুকতেই দেখে যে ওর মা বোন তারা অনলাইন পোস্ট নিয়েই ব্যস্ত। আর তখনই তাদাসের কাছে আবারও ওই মেয়ের SMS আসতেই অমনি তাদাস দৌড়ে ওর রুমে চলে যায় এবং ওই মেয়ের সাথে আবারও SMS করা শুরু করে এবং কথা বলার এক পর্যায়ে তাদাস ওর সাথে দেখা করার কথা বললে কিন্তু মেয়েটি ঘুরিয়ে ফিরে সে অন্য কথায় চলে যায় এবং ওর থেকে সে টাকা আদায় করার চেষ্টা করে। এক পর্যায়ে তাদাস হঠাৎ ওকে ভিডিও কল দিতেই দেখে যে একজন অপ্রস্তুত মোটা লোক শেষ ফোনের সামনে বসে আছে। আর এটা দেখতেই লোকটি উঠে পুটে ফোন কেটে সে সরে যায়। আর এটা তাদাস দেখতে ও পুরোপুরি হতবাক হয়ে যায় যে ও কাকে দেখছে এবং কার সাথে ও এতদিন যাবৎ প্রেম করে আসছে এবং এই নিয়ে তাদাস সারাক্ষণ স্যাড হয়ে থাকলে পড়াশোনাও তখন ওর পুরোপুরি মনোযোগ বসে না। আর এদিকে সেই কলেজের দুষ্টু বন্ধুরা ওর ফোনটি কেড়ে নেয় এবং সেই SMSগুলো নিয়ে ওরা পড়তে শুরু করে, যেটা তাদাসের কাছে ভালো না লাগলেও বাট সেই SMS নিয়ে ওরা ওর সাথে বারবারই মজা করতে থাকে। কিন্তু তাদাস একটু বোকাশোকা এবং নার্ভাস হওয়ায় ভয়ে ওদেরকে কিছু বলতে না পারলে এক পর্যায়ে টিচার তার অফিস রুমে ওকে ডেকে পাঠায় এবং অফিস রুম ঢুকতেই একটি অচেনা মেয়ের সাথে তাদাসের দেখা হয়ে যায় যে এখানে অনেক আগে থেকেই কাজ করে। কিন্তু মেয়েটির এমন চাহনি দেখে বোকা তাদাসেও তখন ওর দেখে কিছুক্ষণ তাকিয়ে থাকে। এরপর তাদাসের কি হয়েছে টিচার এই কথা জানতে চাইলে তাদাস তখন ওর দুঃখ বেদনা ভরা ফেক গার্লফ্রেন্ডের বিষয় সবকিছু খুলে বলতে থাকে। বাট টিচার শুনে বলে আমি এই ব্যাপারে নয় বরং এটা জানতে চাচ্ছি তুমি শিকাজনের ব্যাপারে কিছু জানো কি না এবং এই মুহূর্তে কোথায় আছে, কারণ ও গত সপ্তাহ থেকে কলেজে মিসিং। আর এটা তোমাকে জিজ্ঞেস করার কারণ ছিল ও তোমারই ক্লাসমেট ছিল এবং তোমার মতোই এমন বোকাশোকাই ছিল। এ খবর শুনে তাদাস তখনও পুরোই হতবাক হয়ে যায়
এরপর জানায় যে ও ব্যাপারে কিছুই জানা না। আর অন্যদিকে পুলিশ ডিপার্টমেন্টের হেড মিস্টার ইনোকাই, যে কিনা তাদোশির বাবা, তারাও শিকাজনের ব্যাপারে তালাশ করতে থাকলে এক পর্যায়ে সিজুকি এই খবর নিয়ে আসে যে শিকাজনের রক্ত একটি লাইব্রেরিতে খুঁজে পাওয়া গেছে, কারণ ও ডিএনএ টেস্ট করে শিওর হয়েছে যে এটি শিকাজনেরই ব্লাড। বাট কে মেরেছে কিংবা কারা মেরেছে তার হদিস এখনো পর্যন্ত ওরা খুঁজে পায়নি। তখন এই খবর শুনে মিস্টার ইনোকাই ওকে এই আদেশ দেয় যে প্রমাণসহ সকল তথ্য যেন খুব দ্রুত ওকে খুঁজে বের করে আনতে। পরদিন তাদোশি শিকাজনের মিসিংয়ের ব্যাপারটি তখন ওর বন্ধু ইয়াঙ্গাইকে জানালে অমনি ইয়াঙ্গাই ফোন বের করে শিকাজনের মৃত্যুর আগের দিনের লাস্ট পোস্টটি সে তাদোশিকে দেখায়, যেখানে অনেক প্রাচীন এক প্রিন্সেস মেয়েকে চিত্রটিতে দেখা যায় এবং সেই চিত্রটির পাশেই কয়েকটি ওয়ার্ডে সেখানে কিছু লেখা থাকে, যেটা স্পেলিং পড়ে তখন তাদোশি বুঝতে পারে যে এই মন্ত্রটি হচ্ছে তাদের জন্য যারা নিঃসঙ্গ একাকী জীবনে তারা একজন নতুন লাভার খুঁজে বেড়াচ্ছে। আর এটা পড়তেই তাদোশির মন পলকিয়ে এক ঝিলিক পেরে ওঠে, যেখানে বন্ধুটি এসবে বিশ্বাসী না হওয়ায় সে ওকে এসব চেষ্টা করতে নিষেধ করে, কারণ তার ভাষ্যমতে শিকাজন্য এই পোস্টটি দেওয়ার পরপরই শিকাজন্য পুরোপুরি গায়েব হয়ে গেছে, তাই সে ওকে সাবধান থাকতে বলে। বাট এরপরও তাদোশি ওর বন্ধুর কথা না শুনে বাসায় এসে সেই লেখা অনুসরণ করেই আলো জ্বালিয়ে ও পূজা করা শুরু করে। এবং সারা রাত পূজা করার পর এত কিছু করেও যখন তাদোশি দেখলো যে ওর মন্ত্র ব্যবহার করেও ঘরের কোনো কিছু পরিবর্তন হচ্ছে না, তখন এসব বাদ দিয়ে আবারও ঘুমোতে চলে যায়। কিন্তু পরদিন সকালে যখনই ও কলেজে আসে তখনই হঠাৎ পেছন থেকে একটি সুন্দরী মেয়ে হাত নেড়ে ইশারা করতেই তাদোশি এবার পুরোপুরি শিওরি হয়ে যায় যে শেষ পর্যন্ত তবে সেই মন্ত্র ওর কাজে দিয়েছে, যার কারণে ও অনেক আশা নিয়ে সেই মেয়েটির কাছে যেতেই মেয়েটি বরং মুখ ভেঙচি কেটে বরং ও অন্য ছেলের সাথে চলে যায়। আর এবারও তাদোশ প্রেমে পুরোপুরি ব্যর্থ হয়ে হতাশ হয়ে পড়লে তখনই আকাশ থেকে এক গোলাপি ধরনের আভা ওর দিকে তেড়ে আসতে থাকে, যেটা দেখে তাদাশ তো পুরো ভয়ে নার্ভাস হয়ে যায়। আর সেখান থেকে একটি মেয়ে বের হয়ে ওর সামনে নামে আর বলে, আমি হচ্ছি প্রিন্সেস ইজি, যে এতদিন ধরে আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি এবং অবশেষে তোমাকে খুঁজে পেয়েছি এবং এখন থেকে তুমি এবং আমি প্রেমিক প্রেমিকা। আর একথা বলে ও তাদোশির সাথে মিলন করতে চায় বলে তখন ওর দিকে হাত বাড়িয়ে দিলে তাদোশি ভাবে যে এবারও হয়তো সবাই ওর সাথে মজা করছে, কারণ এত সুন্দর মেয়ে এমন আজব দুনিয়া থেকে কেনই বা ওর খোঁজে সে এখানে আসবে, যার ধরুন সব মিলিয়ে তাদোশ পুরো প্রচণ্ড ভয়ে ও সেখান থেকে দৌড়ে পালায় এবং সাথে সাথে রুমে চলে আসে আর ভাবে যেসব কি হচ্ছে ওর সাথে। এবং তখনই দেখে যে ইজি ওর পাশেই বসে আছে, যেটা দেখে তাদোশ তো ভয়ে আরও পুরোপুরি নার্ভাস হয়ে যায় এবং ইজি তখন ওকে কাছে টেনে নিয়ে বলে ওকে যাই বলবে তাই ওকে শুনতে হবে। একথা বলে আবার ওর সাথে মিলন করতে ওর কাছে এগিয়ে গেলে তখন তাদাশ ইজিকে এটা বোঝায় যে আমাদের এই গ্রহে গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের একটি নিয়ম আছে এবং সব কিছুই স্টেপ বাই স্টেপ এগোতে হয় এবং এসব কিছু এত তাড়াতাড়ি হওয়া উচিত নয়। আর এইসব কথা ইজিকে বোঝানোর চেষ্টা করলে উল্টো বরং ইজি ওকে এটা বোঝায় যে আগে মিলন করতে হবে, বাকি সব পরে। আর তখনই এই নিয়ে দুজনের মধ্যে একরকম ধস্তাধস্তি শুরু হয়ে গেলে ঠিক ওই মুহূর্তে তাদোশির মা ডোর নক করতে থাকে এবং তাদোশি তখনইও ভয়ে উঠে উঠে ডোর খুললে দেখে যে ততক্ষণে ইজি গায়েব হয়ে গেছে। পরের দিন তাদোশি এই প্রবলেমের কথা তখন ওর বন্ধু ইয়ঙ্গাইকে জানালে এবং এর থেকে মুক্তি পেতে ওর বন্ধুর কাছে হেল্প চাইলে ইয়ঙ্গাই শুনে বলে যে আমি না করার পরও কেন তুই বোঝা ঘাড়ে চেপেছিস। আর এ কথা বলতে না বলতেই দেখে ইজি এখানেও এসে হাজির, যেখানে ওকে আচমকা হঠাৎ এখানে দেখতেই দুই বন্ধু ভয়ে অস্থির এবং ফোন নিয়ে বন্ধুটি সেই ফোনে থাকা ছবির সাথে বারবারই ইজিকে মেলাতে থাকে, যেখানে ছবিটির সাথে ইজির চেহারার মিল হতেই বন্ধু যেন পুরোপুরি থ হয়ে যায়, কারণ সে ভেবেই পায় না যে এত প্রাচীন যুগের মেয়ে বর্তমানে সে কিভাবে উপস্থিত আর এটা কিভাবেই বা সম্ভব। আর অন্যদিকে সেই দুষ্ট ছেলেগুলো তাদোশির সাথে এত সুন্দর একটি মেয়েকে দেখে তখন ওরা তাদোশিকে রেখে এবার মেয়েটির পেছনে পড়ে যায় এবং ওর সাথে ওরা ডেট করার জন্য তখন ওর সাথে কথা বলার চেষ্টা করে, যেটা তাদোশি দেখে ওদের বারবারই বোঝায় যে ওরা যেন ওর থেকে দূরে থাকে। কিন্তু ছেলেগুলো তাদোশির কোনো কথাই না শুনে বরং মেয়েটির সাথে ডান্স করতে ওকে এটা বলে যে আজ রাতে ওর চাচাতো ভাই হায়াতোর একটি পার্টি আছে আর সেই ইপ্পো বংশের একমাত্র ধনী পুত্র হায়াতো।
এই কথা বলে ইজিকে সেই পার্টির একটি ইনভিটেশন কার্ড দিয়ে ওরা চলে যায়। আর সেই কার্ডে থাকা ইপো বংশের নাম শুনতেই ইজি কিছু একটা ভাবতে থাকে এবং তারপরেও তাদুশিকে জানায় যে ও সেই পার্টিতে যাবে। বাট তাদুশি এই কথা শুনে তখন ওকে বারবার বোঝানোর চেষ্টা করে যে ওইসব পার্টিতে খারাপ, অহংকারী ও বাজে ছেলেমেয়েরা সেখানে যায়, তাই ও চায় না ও সেই পার্টিতে যাক। আর তখনই এ কথার প্রেক্ষিতে ইজি আবার বলে যে তাহলে আমার সাথে তোমাকে মিলন করতে হবে। বাট তাদুশি তখন ওকে বারবারই বোঝায় যেহেতু ওরা সবেমাত্র প্রেমিক প্রেমিকা হয়েছে, তাই এসব তাড়াতাড়ি নয়, বরং আগে ভালোবাসবে তারপর বাকি সব। কিন্তু একথায় ইজি না মানলে তখন ওর রেগে মেগে সেই পার্টিতে যাবে বলে সেখান থেকে চলে যায়। আর তাদুশিও তখন ওর গার্লফ্রেন্ডকে আটকাতে ওর বন্ধু ইয়ংয়ের কাছে ও দৌড়ে ছুটে যায় এবং সবকিছু এসে বন্ধুকে জানালে বন্ধু ওকে বুদ্ধি দিবে কি, বরং ওকে সে নিষেধ করে ওই ধরনের খারাপ পার্টিতে ওকে যেতে। কিন্তু এরপরও তাদুশি একথা না শুনলে বরং ওর গার্লফ্রেন্ডকে বাঁচাতে ইয়ংগাইকে এটা বলে ও যে করেই হোক ওর গার্লফ্রেন্ডকে আটকাতে ও সেই পার্টিতে যাবে। একথা শুনে ইয়ংগাই বলে যে কেন অজানা এক মেয়ের জন্য নিজের ঘাড়ে এই বোঝা টেনে নিয়ে আনছে, কেননা ইয়ংয়ের কাছে এই মেয়ে বড়ই ভয়ঙ্কর ও বিপজ্জনক মনে হচ্ছে। একথা বলে ইয়ংগাই তখন ফোন থেকে সেই প্রাচীন চিত্রটি দেখিয়ে বলে যে ইজির চেহারা এবং ফোনে থাকা সেই মেয়েটি একই হুবহু। এমনকি এই পিকটি যেদিন রাতে শিকার জন্য আপলোড করেছে আর ওই রাতের পর থেকেই ও মিসিং হয়ে আছে। কিন্তু এত কিছু বোঝানোর পরও তাদুশি বলে ইজি অন্য কোনো গ্রহের মানুষ নয়, বরং ও আমাদের মতোই সাধারণ একজন মানুষ। তাছাড়া ও আমাকে অনেক পছন্দ করে, আমি ওকে পছন্দ করতে শুরু করেছি, আর তাই যে করে হোক ও সেই পার্টিতে যাবে। আর একথা বলে তাদুশি সেখান থেকে চলে গেলে বন্ধু ওকে এত কিছু বুঝিয়েও সে ওকে আটকাতে পারে না। আর এদিকে সেই পার্টিতে ইজি এসে উপস্থিত হলে ও শুধু সেই ইপ্পঙ্গি বংশের ধনীপুত্র হায়াতোকে খুঁজতে থাকে। বাট এই ইপ্পঙ্গি বংশের সাথে ওর কি এমন কানেকশন আছে সেটা এখনও ক্লিয়ার না। অন্যদিকে ইয়ংয়ের কাছে এই মেয়েকে অনেক সন্দেহজনক মনে হলে তখন ও পুরো ইতিহাস ঘেঁটে তার বৃত্তান্ত বের করার চেষ্টা করে এবং অবশেষে লাইব্রেরিতে সেটি খুঁজে পাওয়ায় এই মেয়ের কাহিনী পড়ে তো পুরোই হতবাক হয়ে যায় যে এই মেয়ে হচ্ছে শত বছরের পুরনো 520 সালের আরও আগে জন্ম নেওয়া এক রাক্ষসী শিয়াল, যারা মানব পুরুষের খোঁজে থাকে এবং তারা তার সাথে সহবাস করে, যার ফলে সেই পুরুষ মানুষটির সকল আধ্যাত্মিক শক্তি ওরা কেড়ে নেয় এবং একসময় এরা এতই পাওয়ারফুল হয়ে ওঠে যে সেই পুরুষ মানুষটি সারা জীবনের জন্য সেই রাক্ষসের উপর নির্ভরশীল হয়ে পড়ে, যে কারণে তারা ছেড়ে যেতে চাইলেও বরং চিরজীবনের জন্য তারা সেই জালে আবদ্ধ হয়ে পড়ে। আর এই লেখা পড়তেই ইয়ংয়ের শরীর যেন পুরো কাঁটা দিয়ে ওঠে এবং ও দৌড়ে তখন তাদুশির কাছে যায় এবং ওকে খুঁজতে থাকে যাতে সে ওকে বাধা দিতে পারে। আর এদিকে তাদুশি সেই পার্টিতে এসে ও ইজিকে খুঁজতে থাকলে দেখে যে ইজি ওই খারাপ ছেলেদের সাথে একটি গেম খেলছে। এটা যে যদিও এই গেম খেলায় জিতে যায় তবে ওরা সে হায়াতের সাথে ইজিকে দেখা করিয়ে দিবে। আর ইজিও হায়াতের সাথে দেখা করার জন্যই তখনও সেই তীর নিশানা মতো লাগায়। আর এটা দেখতে তাদুশিওকে সেখান থেকে সাথে সাথে সরিয়ে আনে এবং আড়ালে এনে ওকে এটা বোঝায় যে ও যা কিছু বলবে তাদুশি তাই শুনবে, কেননা ওকে ভালোবেসে ফেলেছে। আর তাই ওর কথা মতো ও মিলন করতেও প্রস্তুত আছে যাতে ওদের এই সম্পর্কটি আরও গভীর হোক। কিন্তু ওর এত আবেগী কথার কোনোটাই ইজি না বুঝতে পারলে ও শুধু এটাই বোঝে যে তাদুশি ওর সাথে মিলন করতে রাজি হয়েছে এবং তারপরে ওকে আর কোনো কথার সুযোগ না দিয়েই বরং সাথে সাথে দুজন ক্লোজড হয় এবং একসময় দেখা যায় যে ইজির পাওয়ার ধীরে ধীরে শক্তিশালী হতে থাকে এবং ওর চোখ দুটোও প্রচণ্ড লাল হয়ে আসে। এরপর ইজি বলে যে আজকের পর থেকে আমরা দুজন কানেক্টেড হয়ে গেছি এবং আমরা আর কোনোদিনও আলাদা হব না। এ কথা বলেও চলে গেলে তাদুশি ওর এ কথার মিনিংও কিছুই বুঝতে পারে না, কিন্তু ওর মন যে আনন্দে দুলতে থাকে সেটা আর বোঝার বাকি থাকে না। অন্যদিকে বন্ধু ইয়ংগাই সে পার্টিতে এসে তাদুশিকে খুঁজতে থাকে এবং এক পর্যায়ে ও তাদুশিকে খুঁজে পেলে তখন ইজির ব্যাপারে সবকিছু কাহিনী খুলে বলে আর জিজ্ঞেস করে যে ও সেই মেয়ের সাথে কোনো শারীরিক মিলন করেছে কিনা। একথা শুনে তখন তাদুশি পুরোই নির্বাক হয়ে যায় এবং ওর মুখ থেকে যেন কোনো কথাই বের হয় না।
আর এদিকে ইজি হায়াতোকে খুঁজে পেলে তখন ওর কাছে ছুটে আসে এবং ওর ঘরেও প্রাচীন কিছু পুরনো সংগৃহীত মূল্যবান জিনিস দেখতে পায়, যেগুলোর অর্জনে ওর বংশধররা আজ এত অর্থের পাহাড় গড়ে তুলেছে। আর সিনটি এখানেই কাট হয়ে যায়। এরপর দেখানো হয় যে শিকাজনের ডেড বডির সামনে সেই বিভৎস লোকটি বসে আছে। আর এই লোকটি হচ্ছে সেই যে এই সিনের প্রথম দিকে ওই রাতে ওকে সে মেরেছিল। আর সে একথা বলতে থাকে যে মানুষ কতই না বোকা প্রকৃতির। অন্যদিকে ওরা ইজিকে খুঁজতে খুঁজতে হায়াতের ঘরে এলে যা দেখে তা দেখে তো ভয়ে ওদের তখন হাত পা ঠান্ডা হয়ে আসে, যেখানে দেখে যে ইজি হায়াতের বডি থেকেও মাথা পুরোপুরি আলাদা করে সেই মাথা নিয়ে আবার দাঁড়িয়ে আছে। আর এই ভয়ানক কাণ্ড দেখে তো দুজনে ভয়ে চিৎকার করে উঠলে তখনই পেছন থেকে কারো আসার শব্দ শুনে ইজি বিদ্যুতের গতিতে ওদেরকে সহ ও তাদুসের রুমে আবার ফিরে আসে। কিন্তু ওরা তো বুঝতেই পারে না যে ওখান থেকে এক পলকে কিভাবে তাদুসের রুমে ওরা এসে পৌঁছালো। আর সেই মাথা আবারও ইজির হাতে দেখে ওরা ভয়ে জড়সড়ো হয়ে থাকে। তখন ইজি জানায় যে ওর তাদের হেল্পের প্রয়োজন, আর এই জন্য ওকে একটি ঠান্ডা কোনো গুহা খুঁজে দিতে বলে, যেখানটায় ও এই মাথাটি সংরক্ষণ করে রাখতে পারবে। কিন্তু ওরা বলে যে ও যেভাবে ওদের ঝড় গতিতে এখানে নিয়ে এসেছে ঠিক সেভাবেই এই মাথাও যেন ও সেখানেই রেখে আসে। এ কথা শুনে ইজি তখন ওদেরকে দেখাতে ও সেই ঘূর্ণনের মধ্যে মাথাটি ছুঁড়ে ফেললে মুহূর্তে সেটি ভ্যানিশ না হয়ে বরং ওদের হাতের উপর এসে পড়ে। আর ভয়েও তখন ওরা একজন অন্যজনের দিকে সেটি আবার ছুঁড়ে ফেলতে থাকলে ইজি সেটি ক্যাচ করে ফেলে আর বলে যে ঘূর্ণনের মাধ্যমে শুধুমাত্র যাওয়া আসাই করা সম্ভব। কিন্তু বন্ধুটি এসব দেখে তখন সে তাদুশিকে বোঝায় যে এই মেয়ে সেই রাক্ষসী শিয়াল, তাই ওর থেকে ওকে দূরে থাকার উপদেশ দিলে অমনি ইজি সেটি শুনে ফেলে এবং ওদেরকেও এই হুমকি দেয় ওর কথা না মানলে ও ওদের মাথা ঠিক এভাবেই আলাদা করে ফেলবে। এ কথা শুনে তো তাদুশি ভয়ে রাজি হলো, বাট বন্ধুটি ভয়ে ওকে রেখে সে ওখান থেকেই পালিয়ে যায়। আর এদিকে ডিটেকটিভরা ইনভেস্টিগেট করতে হায়াতের বাড়িতে এসে তারা ডেড বডি খুঁজে পেল, বাট ওর মাথা তারা কোথাও খুঁজে পায় না। আর না পাওয়ায় তখন সারাঘর তারা তল্লাশি চালাতে থাকে। আর অন্যদিকে সেই বিভৎস লোকটি একটি সার্জনকে মেরে তার পোশাক বদলে সে ওই বাড়িতে এসে ওঠে এবং খোঁজ করতে থাকে যে এই কাজটি কে করতে পারে। আর তখনই সে তার জাদু ব্যবহার করে দেখতে পায় যে সে আর কেউ নয় বরং তারই শত্রু ইজির কাজ। আর ওই মুহূর্তে ডিটেকটিভও তাকে দেখে ফেললে তাকে কিছু প্রশ্ন করার আগেই অমনি সে কোনোভাবে তড়িঘড়ি করে সে ওখান থেকে পালিয়ে যায়। আর এদিকে এই দুজন সারারাত এক ঘরে থাকায় তখন তাদুসের হায়াতের মাথাটি দেখে ওর বারবারই অস্বস্তি লাগতে শুরু করে, কেননা ওর মনে হচ্ছে হায়াতের চোখ দুটো যেন ওর দিকে সে তাকিয়ে আছে। আর এই কারণে ও সেটাকে ফ্রিজে নিয়ে ঢুকিয়ে রাখলে ইজি তখন দেখে জিজ্ঞেস করে যে ও মাথাটি কোথায় রেখেছে। তখন তাদুসি বলে যে আমরা এটাকে রেফ্রিজারেটর বলি আর এখানে ঠান্ডা হয়। এরপর তাদুসি খুব ভেবেচিন্তে ও শান্তভাবে ইজিকে বোঝানোর চেষ্টা করে যে ওর সাথে যা কিছু হয়েছে তা যেন ভুলে যেতে এবং ওকে এখান থেকে চলে যেতে, কারণ ওই সম্পর্ক করতে যাচ্ছে না। এই কথা শুনে তো ইজি রেগে যায় এবং বলে যে এটা সম্ভব না, কারণ ওদের দুজনের আত্মা এখন এক হয়ে গেছে। বাট তাদুসি বলে যে আমাদের গ্রহের নিয়ম আছে, প্রেমিক প্রেমিকা হওয়ার পরেও একজন আরেকজনকে যে কোনো সময় ছেড়ে চলে যেতে পারে। তখন ইজি বলে বাট এটা আমাদের নিয়ম নেই, আমরা চাইলেও এখন আর আলাদা হতে পারবো না। একথা বলে ইজি ওর আরও কাছে এসে বলে যে বুঝেছি তোমার সাথে সম্পর্ক গভীর করতে আমার তোমাকে আরও ক্লোজড হতে হবে। আর একথা বলেই অমনিও আবারও তাদুসির উপর ঝাপটে পড়ে। এরপর সকাল হতেই তাদুসির গায়ে কোনো কাপড় না থাকায় তখনও চমকে ওঠে এবং ইজিকে দেখে বলে যে ভাগ্যিস এটা স্বপ্ন ছিল, বাস্তবের কিছুই ঘটেনি। কিন্তু ইজি শুনে জানায় যে এর কোনোটাই স্বপ্ন নয়, বরং গত রাতে যা কিছু হয়েছে সবই সত্য। এই কথা শুনে তাদুসি চেক করতে তখনও ফ্রিজ খুলে দেখে যে ওই মাথা ও যেখানে রেখেছিল ওখানটাই পড়ে আছে। আর এসব কিছুর জন্য ওর নিজের কপাল চাপড়াতে থাকলে তখন ইজি বলে যে আমার প্রচণ্ড খিদে পেয়েছে। তাদুসি বলে যে ও এখন কোথাও যেতে পারবে না, কারণ ওরা এখন নিচে নামলেই ওর বাবা মা দেখে ফেলবে। এজন্য ইজি সেই ঘূর্ণনের মাধ্যমে আবার ও তাদুসিকে নিয়ে বাহিরে আসে এবং দেখে যে সবাই ওদের দিকে তাকিয়ে আছে, যেটা তাদুসির কাছে অস্বস্তিজনক লাগলেও বাট ইজির কাছে কোনোই বিষয় মনে হয় না।
এ কারণে ও ইজিকে নিষেধ করে যেন পুনরায় যখন তখন ওকে নিয়ে এভাবে টানাটানি না করে। আর তারপরেও ওর ইউনিভার্সিটির টাইম হয়েছে বললে তাদুশি ওকে ফিরে যেতে বলে। এ কথা শুনে ইজি আবারও ওকে বলে যে মনে হচ্ছে তুমি আমাকে এখনো বুঝতে পারছো না যে আমাদের দুজনের একসাথে থাকা কতটা জরুরি, কেননা আমাদের দুজনের আত্মা এক হয়ে গেছে। যদি আমি মারা যাই তবে তুমিও বাঁচবে না, আর যদি তুমি মারা যাও তবে আমারও মৃত্যু হবে। এ কথা শুনে তাদুশি তো তখনও পুরো হয়ে যায়। এরপর ইজি একটি আইসক্রিম কার্ট দেখে ও সেখান থেকে আইসক্রিম কিনে নিয়ে খেতে শুরু করলে তাদুশি ওর মধ্যে বাচ্চা সুলভ আচরণ দেখে ওর কাছে খুব ভালো লাগতে থাকে। এরপর খাওয়া শেষে ইজি ওকে ফলো করতে বলে, কারণ ওকে আরও কিছু মাথা সংগ্রহ করতে হবে। এ কথা শুনে তাদুশির বমি ভাব শুরু হয়ে গেলে তাদুশি যেতে অস্বীকার জানায়, কারণ ওর সব কথা মেনে নিলেও বাট কোনো খুন খারাপিও করতে পারবে না। আর তখনই ইজি জানায় যে তুমি এভাবে পড়বে না, আর তাই তোমাকে কাছে টানতে আজ রাতে ওরা ধর্মমতে ওদের দুজনের বাগদান শুরু হবে। এ কারণে ওকে একটি নির্জন জায়গায় সবকিছু রাতের মধ্যে ব্যবস্থা করতে বলে, যাতে এই বিয়ে বাগদান হওয়ার পরে ওদের সম্পর্কটি আরও শক্তিশালী হয়। তখন তাদুশিও বুঝে যায় যে এভাবে ওকে কিছুতেই সরানো সম্ভব নয়, আর যার কারণে তখনই ওর জমানো টাকা দিয়ে ইজিকে একটি ফোন কিনে দেয় এবং ওকে কল দিয়ে এটা বিশ্বাস করায় ওরা দুজন যতই দূরে থাকুক বাট এই কলের মাধ্যমেই দুজন সর্বক্ষণিক কানেক্টেড থাকবে। কিন্তু ইজির কাছে যন্ত্রটির ব্যবহার কোনোদিন জানা না থাকলেও বাট এটাও বিশ্বাস পেয়েছে তাদুশিকে যখন তখন কলে ডেকে আনা যাবে। এরপর তাদুশি কোনো রকম ইজিকে ভাগিয়ে ওর বন্ধুর কাছে হেল্প চাইতে এলে বন্ধু দেখে তো বরং ওকে সে উল্টো আরও ইগনোর করা শুরু করে যে সে আর এই ঝামেলার মধ্যে 1 ইঞ্চিও নেই। কিন্তু তাদুশি অনেক বুঝিয়ে সুঝিয়ে বন্ধুকে মানানোর চেষ্টা করে যে কিভাবে ও ইজি যেখান থেকে এসেছে ওকে আগের জায়গায় ফেরত পাঠানো যায়। যার ফলে ওরা তখন লাইব্রেরিতে এসে তার সমাধান বই পুস্তকে খুঁজতে থাকলে আর তখনই দেখে যে সেই অচেনা মেয়েটিকে, যাকে তাদুশিও সেই প্রথম টিচার রুমে ওকে দেখেছিল। আর মেয়েটিও ওদের কিছু একটা খুঁজতে দেখে তখন ও জিজ্ঞেস করে যে ওরা কি খুঁজছে। তখন ওরা ওকে বিশ্বাস করে ওদের প্রবলেমের কথা জানাতেই মেয়েটি একটি বুকস খুঁজে দেয় এবং জানায় যে এখানে ওরা এর সমাধান হয়তো খুঁজে পাওয়া যাবে। এরপর মেয়েটি সেখান থেকে চলে যেতেই বুকসটিতে দেখে যে একটি পূজা করার চিত্র রয়েছে, আর এই পূজার মাধ্যমে ওরা সেইভাবে প্ল্যানিং করতে থাকে যে এই পূজা মন্ত্রের সাহায্যে ওরা ইজিকে এই গ্রহ থেকে বিতাড়িত করবে। যে সমস্ত কথাগুলো তখন আড়ালে থাকা ওই মেয়েটিও শুনে ফেলে এবং ও কিছু একটা তখন ভাবতে থাকে। এরপর ওরা পূজা করার জন্য ওদের কলেজের একটি নির্জন জায়গায় বেছে নেয় এবং ইজি এই মুহূর্তে কোথায় আছে জানতে তাদুশি ওর দেওয়া ফোনটির লোকেশন ট্র্যাক করতে থাকে, যেখানে দেখে ইজি বিভিন্ন জায়গায় যায় এবং ও এক এক গোত্রের এক এক ট্রেডিশন ড্যান্সিংও ফলো করছে। এরপর অনেক রাত হয়ে এলে বাগদানের সময় শুরু হওয়ায় তাদুশি স্যুটবুট পরে ও রেডি হয়ে বাসা থেকে বের হতে ওর বাবার সাথে ওর দেখা হয়ে যায়। তো বাবা বাসায় ঢুকতে ওকে জিজ্ঞেস করে যে ও এত রাতে কোথায় যাচ্ছে, কিন্তু তাদুশি এই মিথ্যে জানায় যে ওর বন্ধুর সাথে জিমে যাচ্ছে। কিন্তু এত রাতে জিমে কেন যাচ্ছে সে কথা জিজ্ঞেস করলে তাদুশি নয়ছয় দিয়ে কোনোভাবে তাকে অন্য কিছু বোঝানোর চেষ্টা করে। এরপর সে ওকে আবার জিজ্ঞেস করে যে ও হায়াতো নামে কাউকে চিনে কিনা, কারণ সে জেনেছে ওরা একই ডিপার্টমেন্টের ছাত্র। বাট তাদুশি ওর বাবাকে এই মিথ্যে বলে যে ও তাকে চেনে না, আর একথা বলে ও বাড়ি থেকে তড়িঘড়ি করে বেরিয়ে যায়। এরপর ওরা ইজিকে কল করার আগে পূজার সকল ব্যবস্থা করে রাখলে একসময় ইজি এই SMS দেয় যে ও এখনই আসছে। আর এই SMS পাওয়ার পরপরই ওরাও সেভাবে প্রস্তুত নিতে শুরু করে। অন্যদিকে তাদুশির বাবা মিস্টার ইনোকাই সে হায়াতের সমস্ত তথ্য ঘাঁটতে ঘাঁটতে একসময় ওর ফ্রেন্ড লিস্টে তার ছেলে তাদুশির ছবি দেখতে পায়, যেটা দেখে সে তখন কিছুটা শকড হয়ে যায় যে তাদুশি ওকে চেনার পরও কেন ও তাকে মিথ্যে বলল। আর এদিকে ইজি এসে উপস্থিত হতেই বন্ধুটি আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে এবং ইজি বাগদান শুরু করার আগে ও সকল গোত্রের ট্রেডিশন নাচ মিক্সড করে ও সেটি নেচে আবার তাদুশিকে দেখাতে থাকে, যেসব দেখে তাদুশির ভালো না লাগলেও বাট ভয়ে বরং ও প্রশংসা করতে শুরু করে। এবং তখনইও দূর থেকে ওর বন্ধুকে ইশারা করে মন্ত্র পড়তে বললে মন্ত্র পড়েও বাট একটিও মন্ত্র ইজির উপর কোনোই প্রভাব পড়ে না, বরং এতে ইজি আরও রাগে ওর বন্ধুর উপর চড়াও হয়ে যায় এবং ওর আসল রূপ কয়েকটি ভাগে তখন বিভক্ত হয়ে যায়,
যা দেখে তাদুশি ভয়ে ওর কাছে ক্ষমা চাইতে থাকে এবং বলে যে ও যা কিছু বলবে সবকিছু ও মেনে নেবে, তারপর ওর বন্ধুকে ছেড়ে দিতে বলে। তখন ওর কথা ইজি বন্ধুটিকে ছেড়ে দিলে বন্ধুটি সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। বাট ইজির সাথে ওরা এমন দুশ্মনী করায় তখন ইজি তাদুশির উপর ও প্রচণ্ড ক্ষেপে থাকে এবং ওকে ক্ষমা করবে না বলে ও রাগ করে ওখান থেকে চলে যায়। আর এদিকে ওই বিভৎস লোকটি সে ইজিকে খুঁজে পায় এবং সুযোগ মতো সে ছায়ার মতো ওর পিছু নেয় এবং এক পর্যায়ে সে ওর গলা ঝাপটে ধরে এবং পলকে ওকে নিয়ে সে আবার গায়েব হয়ে যায়। তো পরবর্তীতে কী ঘটনা ঘটবে সেটা আমরা জানবো পরবর্তী এপিসোডে।